কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর কলকাতায় প্রথম রাজনৈতিক কর্মসূচি। দলীয় কর্মসূচি থেকে বাংলাদেশের এক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নজর কাড়ার চেষ্টা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এমন মন্তব্যের পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মমতার দাবি, বাংলাদেশের ওই হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছিলেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। তিনি কি হাদি হত্যাকাণ্ডের কথা বলছেন? নাম না করলেও বুঝতে বাকি নেই তিনি কার কথা বলছেন। 2025 সালের 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। এরপর 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। বাংলাদেশ পুলিশি তদন্তে উঠে আসে ছাত্রলীগের সাবেক নেতা ফয়জল করিমের নাম। চলতি বছরের 8ই মার্চ ফয়জল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে আটক করা হয়, জানায় পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ। এরপর তাদের এনআইএর হাতে তুলে দেওয়া হয়। ফয়জল ও আলমগীরের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাস বিরোধী আইন আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট বা ইউএপি এর 16 ও 18 নম্বর ধারায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও সহায়তার অভিযোগ রয়েছে। মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল ফয়জলরা। তদন্তের সূত্রে এমনটাই উঠে আসে। অর্থাৎ মমতা যা যা বলেছেন সবটাই মিলে গিয়েছে। তিনি এসটিএফ এর কথা বলেছেন, তিনি মেঘালয়ের কথা বলেছেন, শুধু যার নামটাই নেননি। মমতার দাবি ঘিরে যখন দুপারে রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় শরীফ ওমর হাদির পোস্ট, যিনি সম্পর্কে ওসমান হাদির ভাই। তার সাফ দাবি, হাদি খুনে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও বিএনপির কিছু নেতা মন্ত্রী জড়িত। জামাতের একজন পিএস এর বিরুদ্ধেও তিনি আঙুল তুলেছেন। তৃণমূল সুপ্রিমো মমতার নাম না করে যেভাবে ভারত সরকারের ঘাড়ে হাদি হত্যার দায় ঠেলতে চেয়েছেন, তাতে রীতিমতো জল ঢেলে দিলেন স্বয়ং হাদির ভাই শরীফ ওমর হাদি। হাদি হত্যাকাণ্ডের পর ভারতের দিকেই আঙুল তুলেছিল জামাত, এনসিপির মতো দলগুলি। যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, ভারত সরকারের চাপ ও উদ্যোগ ছাড়া হাদি হত্যার মূল ষড়যন্ত্রকারীরা এত সহজে ধরা পড়তেন না। পশ্চিমবঙ্গ এসটিএফ জানায়, অভিযুক্তরা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে বনগাঁ সীমান্তে আশ্রয় নিয়েছিলেন এবং কাটাতার পারে ছক কষছিলেন। ঠিক সেই সময় তারা ধরা পড়ে যায়। 32 বছর বয়সী শরীফ ওসমান বিন হাদি ছিলেন বাংলাদেশের 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মুখপাত্র। ঝালকাঠির এক মাদ্রাসা শিক্ষকের সন্তান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি বাংলাদেশের রাজনীতিতে এক প্রখর ভারত বিরোধী কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাংলাদেশের জামাত বিএনপির মতো মূল ধারার কিছু রাজনৈতিক দল ছাড়া জুলাই আন্দোলনের সময় কিছু রাজনৈতিক দলের উদ্ভব ঘটে, যেমন এনসিপি, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।
নাম আলাদা হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলের কমন এজেন্ডা ছিল হাসিনা বিরোধিতা করা ও একই সঙ্গে ভারত বিরোধিতার জিগির তোলা। হাসিনাকে যেন তেন প্রকারে ভারতে বাই প্রোডাক্ট হিসেবে দেখানো। নাম আলাদা, পরিচয় আলাদা, কিন্তু উদ্দেশ্যগতভাবে এই জুলাই আন্দোলন থেকে উদ্ভূত রাজনৈতিক দলগুলিকে আলাদা করা রীতিমতো মুশকিল। বলা যেতে পারে জামাতের বি টিম হিসেবে এরা কাজ করে। জামাতের গায়ে পলিটিক্যাল ইসলামের ধাব্বা আছে, আর বাংলাদেশের নতুন রাজনৈতিক দলগুলির গায়ে জেনজির রাজনীতির ছাপ রয়েছে। নতুন রাজনৈতিক দলগুলিকে এইভাবেই কাজে লাগাতে চায় জামাত, কারণ জামাত ভালো করেই জানে ইসলামিক কট্টরপন্থার জন্য দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কম। জামাতের যে গুপ্ত রাজনীতি করার অভ্যেস, নতুন রাজনৈতিক দলগুলিকে তারা সেভাবেই কাজে লাগাতে চায়। কিন্তু হাদির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মাঝে হাদি নিজের আলাদা রাজনৈতিক পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। তাই কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার ৮ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিলেন। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাতের মতো দলগুলির কাছে বড় থ্রেট হয়ে উঠতে পারত হাদি। হাদির ভারত বিরোধিতাকে অস্ত্র করেই তার হত্যাকাণ্ডের দায় জামাত, এনসিপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভারতের দিকে আঙুল তোলে। এমনকি ঢাকার ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দিকেও আঙুল তোলা হয়, যাতে সহজেই হাদির হত্যার দায় এড়ানো যায়। এক্ষেত্রে তারা অস্ত্র করেছিলেন ফয়জল করিমকে, কারণ তিনি ছাত্রলীগ করা নেতা এবং তার ও তার সহযোগী ভারতে গা ঢাকা দেওয়ার বিষয়টিকে অস্ত্র করা হয়। কিন্তু সে সময় একবারের জন্য জামাত, এনসিপিরা প্রশ্ন তোলেননি সীমান্তে বিজিবির নজর এড়িয়ে কিভাবে অভিযুক্তরা কাঁটাতার পার করল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে হাদি খুন ছিল ভোট ভেস্তে দেওয়ার একটা কৌশল মাত্র। জামাতের মতো দলগুলি কখনোই সংবিধান মেনে নির্বাচিত সরকার চায়নি। এতে দুটি পারপাস সার্ভ করতে চেয়েছিল হাদি খুনের ষড়যন্ত্রকারীরা। প্রথমত, বাংলাদেশের সংসদ নির্বাচন ভেস্তে দেওয়া ও দ্বিতীয়ত, পথের কাঁটা হাদিকে সরিয়ে দেওয়া। হাদির উপস্থিতি বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক নেতাদের ওপর বড় চাপ হয়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভরে যায় ভারত বিরোধী পোস্টে। শেষমেশ হাদির ভাইয়ের পোস্ট সব কর্মকাণ্ডেই জল ঢেলে দেয়। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে।